বন্ধুরা, আজ আমাদের গন্তব্যস্থল হলো শান্তিনিকেতন। বন্ধুরা, কলকাতা থেকে 212 কিলোমিটার উত্তরে বীরভূম জেলার বোলপুরের কাছে একটি ছোট শহর শান্তিনিকেতন। ট্রেনে করে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে চলে আসবে বোলপুর শান্তিনিকেতন। ঘণ্টা তিনেকের জার্নি। শান্তিনিকেতনের আগের নাম ছিল ভুবনডাঙ্গা। 1862 সালে রায়পুরের পথে যেতে যেতে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর লাল মাটির এই অঞ্চলটিকে তার এত ভালো লাগে, তাই জন্য তিনি রায়পুরের জমিদারের কাছ থেকে 20 বিঘা জমি কিনে নেন। তারপর তিনি এখানে একটি বাড়ি তৈরি করেন। বাড়িটির নাম দেন শান্তিনিকেতন। হ্যালো গাইস, আমি কণিকা কাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কাল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতনে। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিশ্বভারতী ক্যাম্পাস। বিশ্বভারতী ক্যাম্পাসে কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেয় না, কিন্তু তার কারণটা কি সেটা আমরা এই টোটোদাকে বুক করেছি। 600 টাকা বুক করেছি। 600 টাকার মধ্যে উনি আমাদের 1200 একর জমি এই বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবে। কিন্তু আগে আমরা প্রবেশ করতে পারতাম ভেতরে, কিন্তু 2004 সাল থেকে নাকি এখানে নোবেল প্রাইজটাকে নিয়ে কি গন্ডগোল হচ্ছে সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নিচ্ছি, যার জন্য কিন্তু এখন ভেতরে প্রবেশ করতে দেয় না। তোমাদের বুকিং করে তোমাদের নিয়ে ঘুরতে হবে এই 1200 একর জমি। তো আমরা এখন টোটোওয়ালা দাদার থেকে জেনে নিই যে কেন এখানে ঢুকতে দেয় না এবং উনি কি আমাদের পরিদর্শন করাচ্ছে। আমাদের যে কোভিড হয়েছিল, কোভিডের পর থেকে আমাদের বিশ্বভারতী আর ঢুকতে দেওয়া হয় না। আমাদের যে নতুন উপাচার্য মশাই এসেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী, ওনার এগিয়ে থেকে সিস্টেম এখন ভিতরে ঢোকা যাবে না। এখন স্টাফ আর স্টুডেন্ট আই কার্ড দেখেই প্রবেশ করতে হয়। কিন্তু তার আগে যে দাদা বললেন নোবেল নিয়ে, হ্যাঁ, নোবেল নিয়ে একটা গন্ডগোল হয়েছিল, তারপরেও আবার খুলেছিল ক্যাম্পাস। তা কোভিডের পর থেকে পুরোপুরিটাই বন্ধ, এখন ঢুকতে দেওয়া হয় না। কি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, কারণ এরপরে যারা আসবে দর্শনার্থী তারা তোমার ফোন নাম্বারে ফোন করে তোমাকে বুকিং করে তুমি তাদেরকে পরিদর্শন করাতে পারো জায়গাটা। তোমার নামটা ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার নাম বাপি দাস। আমার ফোনের নম্বর হলো 8116629193। আর তুমি কটা জায়গা দেখাচ্ছ? আমি শান্তিনিকেতনে 1200 একর মধ্যে আপনাকে দেখাবো 22খানা পয়েন্ট, তার থেকে বেশি হবে। তো মেন পয়েন্ট আমি 22খানা দেখাবো। আচ্ছা, নামগুলো একটু বলো। 22খানা পয়েন্ট যেরকম দেখাবো: আনন্দ পাঠশালা, ছাতিমতলা, উপাসনা গৃহ, রামকিঙ্কর বেজের হাতের কাজ, অমর্ত্য সেনের বাড়ি, তারপরে আমাদের দেখাবো কণিকাদির বাড়ি দেখাবো, তারপরে 3 পাহাড় বটগাছ দেখাবো, রবি ঠাকুরের পান্থশালা দেখাবো, আনন্দ পাঠশালা দেখাবো, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল অফিস, মেলার মাঠ, এইসব 22খানা পয়েন্ট। আর কটা থেকে কটা পর্যন্ত এই ক্যাম্পাস মানে পরিদর্শন তো সবসময় করা যায়, তবুও কটা পর্যন্ত? আমাদের শান্তিনিকেতন যে রবীন্দ্র ভবনটা আছে, ওইটা সকাল 10টা থেকে 1টা অবধি, 2টা থেকে 4:30 অবধি খোলা থাকে। আর ক্যাম্পাসের কোনো ব্যাপার নেই। আর আপনাদের যেরকম রোববার শনিবার স্কুল কলেজ বন্ধ, আমাদের শান্তিনিকেতনে স্কুল কলেজ বন্ধ হলো বুধবার আর বৃহস্পতিবার। সেই দিনে কিন্তু মিউজিয়ামটা ছুটি থাকে। আর যদি সেন্ট্রালে কোনো ছুটি থাকে সেদিন শান্তিনিকেতন পুরোটাই ছুটি। রবীন্দ্রনাথ ঠাকুর উনি এই বাড়িটি বসবাস করতেন। এই বাড়িটা এখন ব্যবহার হয় বছরে একটা দিন, 7ই পৌষ 23শে ডিসেম্বর। এখানকার ছাত্রছাত্রী অধ্যাপকরা এসে বাড়িটার ভিতরে একটা প্রার্থনা করে। সেদিন যদি বাইরের কোনো টুরিস্ট মনে করে আমরা একটু প্রবেশ করবো, তাহলে মহিলার ক্ষেত্রে সাদা শাড়ি, ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি। বাড়িটার নাম এখন ডিজে বেরাম। এই দেখো সামনে লেখা আছে। নিচু বাংলো এই কারণে বলা হয়, এটা বিশ্বভারতী খুব নিচু জায়গা ছিল। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর দেখলো এই জায়গাটা কি নাম দেওয়া যায়। তা বাড়ির সামনে কিছু নিচু গাছ লাগিয়েছিল, মারা গেছে, আবার নতুন করে গাছগুলো লাগানো হচ্ছে। ওই নিচু গাছ লাগিয়ে নিচু বাংলো নাম দেওয়া হচ্ছে। ডান দিকে যে মাঠটা দেখছেন, এটা হলো বিশ্বভারতী খেলার মাঠ। এই মাঠটাই আমরা বছরে একটা দিন টিভিতে দেখতে পাই, যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব হোলি খেলাটা এবং অনুষ্ঠানটা এখানেই হয়। মাঠেরও দেখা যাচ্ছে ওগুলো সব গার্লস হোস্টেল। ওখানে 3টে হোস্টেল আছে, 3টে নামে ডাকা হয় টাটা, বিড়লা, গোয়েঙ্কা। তা টাটা, বিড়লা, গোয়েঙ্কা এই কারণেই বলা হয়, রবি ঠাকুরকে ওনারা 3 জনাই দান করেছিলেন, তো ওনাদের নামেই হোস্টেলগুলো আছে।
দেখছেন পুরোটা কিন্তু দিদি মাটির বাড়ি, এবং এটা খড়ের চাল ছিল, তো খড়ের এখন কোয়ালিটি ভালো না বলে এখন টিন লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা আমাদের শান্তিদেব ঘোষের বাড়ি দিদি, যে রবীন্দ্রসঙ্গীত গান করতেন এবং রবি ঠাকুরের গানগুলো লিখতেন, ওনার বাড়ি। তো ওনার যখন গেস্ট আসেন তখন এখানে থাকেন, তাছাড়া বাড়িটা ওনার কেয়ারটেকারই দেখাশোনা করেন। ডান দিকে পিলারে লেখা আছে এটি সেন, এটাই আমাদের অমর্ত্য সেনের বাড়ি, যে অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওনার মা যখন এখানে বেঁচে ছিলেন তখন অনেক মানুষ এসে প্রবেশ করতেন, কিন্তু মা মারা যাওয়ার পর অমর্ত্য সেন থাকেন বিদেশে। উনি যখন আসেন ওনার মেয়েকে নিয়ে 2-4 দিন থাকেন, আবার চলে যান। তাছাড়া ওনার এই বাড়িটা ওনার পিএ এবং কেয়ারটেকারই দেখাশোনা করে। তা আমরা যে বলি অমর্ত্য সেন, সেটা কিন্তু রবি ঠাকুরই নাম রেখেছিল অমর, সেই অমর কিন্তু অমর্ত্য সেন। নাহলে অমর্ত্য সেনকে ওনার বাবা মার নাম রেখেছিলেন বাবলু সেন, এবং ওনার জন্মস্থান ছিল কিন্তু বাংলাদেশ। এটা হলো কৃষির অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। যারা আর্ট কলেজ নিয়ে পড়াশোনা করে, কলা ভবনের ছাত্ররা শ্রীপল্লী ছাত্রবাস বলা হয়, এবং ছাত্ররা যখন বিভিন্ন হাতের কাজ হোস্টেলের মধ্যে করে। এটা আমাদের নন্দলাল বসুর বাড়ি, যার ছবি আমরা সহজ পাঠের বইয়ে দেখতাম। নন্দলাল বসু। নন্দলাল বসু। দিকে যে বাড়িটা দেখছেন, দেখুন গেটের ডান দিকে লেখা আছে কণিকার। এটা আমাদের কণিকাদির বাড়ি, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, গায়িকা। আমার ছোট ভাই থাকে এখন এখানে। আমার ডান দিকে যে গেটটা দেখা যায় যে বন্ধ আছে, এই ভিতরটা হলো সঙ্গীত ভবন। আমাদের শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের এখানে রবীন্দ্রসঙ্গীতগুলো শেখানো হয় ভিতরে। আর বাঁ দিকেটা হলো কলা ভবন, যারা আর্ট কলেজ নিয়ে পড়াশোনা করেন তাদের ডিপার্টমেন্ট পুরোটাই। আর সামনে যে মূর্তিটা দেখা যাচ্ছে, বিখ্যাত আর্টিস্ট রামকিঙ্কর বেজ, ওনার হাতে তৈরি এই মূর্তির নাম হলো লালবান। ওখানে ছেলে মেয়েরা মিলে কাপড় কাচে, তাদেরকে আমরা বলি ধোবা কাপড় কাচছে। রামকিঙ্কর বেজ যখন শান্তিনিকেতনে ছিলেন, উনি ঘুম থেকে উঠে ভোরবেলায় দেখছেন পুকুরের পাড়ে এত আওয়াজ কিসে, তা গিয়ে দেখছে ছেলে মেয়েরা মিলে কাপড় কাচছে। দেখার পরই উনি সেই মূর্তিটাই তৈরি করতে গেছিলেন। আর পিছনে যে লম্বা ধরে আছে ওটা কিন্তু কাপড় ধরে আছে, আর দুদিকে কিন্তু হাঁটুর ভাঁজ ওটা। এই মূর্তিটা তৈরি করতে করতে উনি অসুস্থ হয়ে যান, তারপর উনি মারা গেছিলেন। সেই জন্যই বলা হয় রামকিঙ্কর বেজের শান্তিনিকেতন ওনার শেষ মূর্তি। আর যেই মূর্তিটা আমরা দেখছি, এই মূর্তির ছবিটা আমরা দেখতে পাই সহজ পাঠের শেষ পাড়াবে, পাথর সিমেন্ট বালু। এই কলা ভবনে যাওয়া যায় আমরা ডিসেম্বর 1 তারিখ আর 2 তারিখ।
এখানকার ছাত্রছাত্রীরা মিলে একটা মেলা করে, সেই মেলাটার নাম হলো নন্দন মেলা, সেই সময় প্রবেশ করা যায়। আর যে মূর্তিটা দেখছেন এটাও রামকিঙ্কর বেজের মূর্তি। এই মূর্তিটা তৈরি করে নাম দিল কলের বাসি। কলের বাসি এই কারণেই নাম দিয়েছিল, আমাদের বীরভূমে যেসব রাইস মিলে যে বাসিটা বাজতো তা সেটাই আমরা বলতাম কলের বাসি বাজছে। সামনে একটা মা আর মাসি, পিছনে একটা বাচ্চা। বাচ্চাটাকে মা মাসি সঙ্গে করে কাজে নিয়ে যায়। তা মা মাসি একদিন বাড়িতে কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায়, কলের বাসি বেজে ওঠে, মাথায় খাবার নিয়ে ছুটে ছুটে কাজে যাচ্ছে। সেই সময় বাচ্চাটা বলছে মা আমিও যাব। মা তখন বললো আমাদের দেরি হয়ে গেছে বাবা। সে বলে বা বেরিয়ে গেল। তো বাচ্চাটা বাড়িতে তো কান্নাকাটি করছে, মাসি থাকতে না পেরে বলছে ঠিক আছে তুই যখন যাবি বলছিস আমার পিছনের শাড়ির আঁচল ধরেছ। তা বাচ্চাটা মাসির আঁচল ধরে ছুটছে বলে এটা রামকিঙ্কর যদি মূর্তিটার নাম রাখলো মায়ের থেকে মাসির দরদ বেশি। আর এই মূর্তিটাও কিন্তু আমরা সহজ পাঠের বইয়ে দেখতে পাই। মীরা দেবী, তা মীরা দেবী এখানেই বসবাস করতেন। 22 বছরে টিবির আক্রান্ততে এখানে মারা গেছেন। মারা যাওয়ার পর রবি ঠাকুর বাড়িটাতে পরে এসে মালঞ্চ বইটা লিখেছিলেন। আর বইটার নাম মালঞ্চ এই কারণে নাম দিয়েছিলেন, আমার ছোট মেয়ের বাড়ির নাম ছিল মালঞ্চ। আমার ডান দিকে যে মূর্তিটা দেখছেন এটাও রামকিঙ্কর বেজের মূর্তি। এই মূর্তিটা তৈরি করে নাম দিল একটা সাঁওতাল পরিবার। সাঁওতাল পরিবার এই কারণে নাম দিল, এই মূর্তিটার মধ্যে পুরো একটা পরিবার আছে। সামনের বাঁকে একটা বাচ্চা বসে, পিছনের বাঁকে কিছু মালপত্র, নিচে একটা কুকুর দাঁড়িয়ে, স্বামী স্ত্রী পাশাপাশি, স্ত্রীর মাথায় ঝুড়ি আর তালায়। সাঁওতালরা গ্রামে আগে চাষবাস করার পরে কোনো কাজ থাকতো না, কাকতালে বিকার অল ফ্যামিলি বেরিয়ে আছে শহরে কাজের সন্ধানে, সেই জন্যই বলা হয় সাঁওতাল পরিবার। অনেকে এটা বলে আবার যাযাবর। যাযাবর এক গ্রাম থেকে এক গ্রামে যে বসবাস করেন সেটাই রামকিঙ্কর বেশ তুলে ধরেছে। সামনে যে গোলরাউন্ডের বাড়িটা দেখা যাচ্ছে এখানকার ছাত্রছাত্রীদের তৈরি। এই বাড়িটা তৈরি করার পর নাম রাখলো ইগলু। যে ইগলু আমাদের দেখা যায় বরফ দেশে পাটা দিয়ে, সেই ইগলুতে আমাদের চীনা দিয়ে ইট দিয়ে তৈরি করেছে। আর বাঁদিকে যে লম্বা বাড়িটা দেখা যাচ্ছে এটা আমাদের শান্তিনিকেতনের নাট্যঘর। আমাদের শান্তিনিকেতনে 22টা ডিপার্টমেন্ট আছে, 22টা ভাষাতে পড়াশোনা হয়। তা যে 22টা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো করে। বাইরের ভিতরে একটা মঞ্চ করা আছে, বাইরেও একটা মঞ্চ আছে, এই মঞ্চের মধ্যেই হয়। এবং এখান থেকে সরাসরিভাবে আমরা টিভিতে দেখানো হয়। যখন আমাদের অনুষ্ঠানগুলো হয় তখন যে কেউ প্রবেশ করতে পারে। নাচ গ্যালারি, তা কলা ভবনে কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করতে গেলে তখন এখানে এসে যোগাযোগ। আর ডান দিকে যে বেদি করা জায়গাটা দেখা যাচ্ছে, এই বেদির উপরে জোড়া দুটো ছাতিম গাছ ছিল, এখন মারা গেছে। তা বেদির উপরে সরু সরু যে গাছগুলো দেখা যাচ্ছে আলকাতরা দেওয়া আছে, ওগুলো ছাতিম গাছ, পরে লাগানো হয়েছে। তা আমরা যে বলি শান্তিনিকেতন, শান্তিনিকেতন নামটাও কিন্তু দিদি পরে রাখা হয়েছে। এই জায়গাটার নাম ছিল ভবন ডাঙ্গার মাঠ। ভবন ডাঙ্গার মাঠ এই কারণেই বলা হতো যে এখানকার জমিদার ছিল তার নাম ছিল ভবন মোহন সিং। মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরে জমিদারের কাছে যখন নিমন্ত্রণা রক্ষা করতে আসছিলেন, উনি খুব ক্লান্ত হয়ে পড়েন। তখন এই জায়গায় ওনার চোখে থেকে দুটো ছাতিম গাছ, এই ছাতিম গাছের গোড়াতে কিছুক্ষণের জন্য বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। ওনার আত্মা এখানে শান্তি পেয়েছিলেন। এবং রায়পুরে জমিদারের বাড়িতে পাল্টি করে গিয়ে বললেন আমার আসার পথে আমি দুটো ছাতিম গাছ দেখলাম, ওখানে আমি কিছুক্ষণের জন্য বসে আমি বিশ্রাম নিয়েছিলাম, আমার আত্মা শান্তি পায়। এইটুকু জায়গা যদি দিতেন আমি ছোট্ট একটা আশ্রম তৈরি করতে পারতাম। তো ওনার কাছ থেকে নিয়েছিল 20 বিঘা জায়গা এবং বললেন এই 20 বিঘা জায়গা আপনাকে দান করলাম। মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন আমি তো বোম্বা সমাজের মানুষ, আমি তো এমনি নেবো না, তো মূল্য দিয়ে নেবো। তখন 1 টাকা বিনিময়ে এই 20 বিঘা জমি নিয়েছিলেন এবং কলকাতা আলিপুর কোর্টে গিয়ে উনি লেখালেখি করেছিলেন, পাট্টা বার করে নিয়ে এসেছিলেন। আসার পরে সামনে দেখাবো একটা দোতলা বাড়ি আছে, ওই বাড়িটা উনি প্রথম তৈরি করে বাড়িটার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। ওই বাড়িটার নামে পরিচিত আমাদের বোলপুর শান্তিনিকেতন। মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর 5টা ছাত্রছাত্রীকে নিয়ে ছাতিমতলায় গোড়ায় ওপেন ক্লাস শুরু করেছিলেন। সেই ওপেন ক্লাস এখন ছাতিমতলায় হয় না, তা শান্তিনিকেতন যতগুলো গাছ দেখছেন সব গাছের গোড়ায় গোড়ায় ওপেন ক্লাসগুলো হয়। তাই ছাতিমতলাটা বছরে 5 দিন খোলা হয়, যেরকম 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 23শে ডিসেম্বর, বসন্ত উৎসব, বড়দিন যে ওকেশনগুলো আছে 1 ঘন্টা করে খোলা হয়। প্রার্থনা হয়ে যাওয়ার পর আবার আগিয়ে দেওয়া হয়। এটা আমাদের শান্তিনিকেতনের পুরনো মেলার মাঠ। মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর 7ই পৌষ 23শে ডিসেম্বর এখানে প্রথম মেলা শুরু করেছিলেন, কিন্তু মানুষ সংখ্যা, দোকান সংখ্যা আস্তে আস্তে এত বেড়ে যাওয়াতে বিশ্বভারতে এখন এই মেলাটাকে তুলে বড় মাঠে করেছে।
আর এই মেলার মাঠটা ছোট্ট একটা গার্ডেন হিসেবে করে রেখেছে। আর এই পৌষ মেলা যেটা হয় এখানে আগে হতো, এখানে আগে হতো কিন্তু এখন হয় না, এখন বড় মাঠে হয়। আচ্ছা, পৌষ মেলা জগদীশ কানন খুলিবার আর ডান দিকে যে বাড়িটা দেখছেন এটাই শান্তিনিকেতন বাড়িটার নাম। এই বাড়িটার নামই পরিচিত আমাদের বোলপুরের শান্তিনিকেতন। এই বাড়িটার নামই শান্তিনিকেতন, এই বাড়িটার নামেই কিন্তু পুরো এই বোলপুরের পাড়াটার নাম হচ্ছে শান্তিনিকেতন। বেলজিয়াম কাজ দিয়ে তৈরি, এটা তৈরি করার পর নাম দিয়েছিল উপাসনা গৃহ। উপাসনা গৃহ এটা সপ্তাহে একটা দিন খোলা হয়, বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে। এখানকার ছাত্রছাত্রী অধ্যাপকরা এসে বাড়িটার ভিতরে একটা প্রার্থনা করে। সেদিন যদি বাইরের কোনো টুরিস্ট মনে করে আমরাও প্রবেশ করব, তাহলে মহিলার ক্ষেত্রে সাদা শাড়ি, ছেলেদের ক্ষেত্রে দুটি পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি মধ্যে তৈরি। তাছাড়া এবং 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, বড়দিন যেগুলো হয় সেগুলো দিন খোলা থাকে। খড়ের চাল বাড়িটার উপরে একটা তাল গাছ, এই তাল গাছ থেকে কেন্দ্র করে বাড়িটা তৈরি। যে বাড়িটা তৈরি করেছিল এই বাড়িটা এখন সপ্তাহে 2 দিন খোলা হয়, মঙ্গলবার আর শুক্রবার সকাল 10টা থেকে 12টা। যেসব মহিলারা শান্তিনিকেতনে চাকরি করার পর ইন্টারভিউ তারা এখানে বাড়ির শিল্পে কাজগুলো করে। তো রবি ঠাকুর এখানে একটা কবিতা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর এই তাল গাছটাকে কেন্দ্র করে বাড়িটা করেছে বলে বাড়িটার নাম দেওয়া হয়েছে তালুকধ্বজ বাড়ি। ধ্বজ মানে একটা পতাকা। রাস্তার ওপারে যে সিমেন্টের কালভেটগুলো দেখা যাচ্ছে, ওখানে ছোট একটু গোল রাউন্ড দেখা যাচ্ছে মিডিলে, ওটা কিন্তু কুঁয়ো আছে। তো চৈত্র মাসে রবি ঠাকুর চৈত্রে, তো রবি ঠাকুর দেখলে এত মানুষজন যাতায়াত করে, জলে এত কষ্ট, তাই এখানে চিন্তাভাবনা করে কুঁয়ো কাটিয়েছিলেন। কুঁয়ো কাটিয়ে জল তুলে রাখতেন, সঙ্গে রাখতেন ছেলাগুড়। তাই যারা যাওয়া আসা করতেন সেখানে ঠাকুরা জল পান করতেন। সেই জন্য রবি ঠাকুরের জায়গাটার নাম রাখা হয়েছিল পান্থশালা, যে পান্থশালা আমরা শুনে থাকি এই জায়গাটা। বটগাছটার বয়স হলো 150 বছর উপরে। এখান থেকে 6 কিলোমিটার দূরে কোপাই নদী বলে একটা নদী আছে। মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরকে বেড়াতে নিয়ে যান। ওনারা যখন ওখান থেকে ফিরে আসেন তখন দেখেন নদীর মধ্যে অনেকগুলো নুড়ি পাথর পড়েছিল। উনি 3টে নুড়ি পাথর নিয়ে এসে এই বট গাছে 3টে ধাপ দিয়ে নাম রাখলেন 3 পাহাড় বট গাছ। এটা সূর্য ওঠার আগে মহেশ দেবেন্দ্রনাথ ঠাকুর উনি এখানে ধ্যানে বসতেন। তাই রবি ঠাকুর দেখলো বাবা এই গাছের নিচে ধ্যান করার ফলে গাছের নিচে আমি এটা কিছু করব। এখন এখানে উনি 2 লাইন কবিতা লিখেছিলেন, আমার পাড়ার গরু গাড়ি বুঝাই করা কলসি হাড়ি। বাদবাকি কবিতাটা গিয়ে শেষ করেছিলেন বাংলাদেশ সেলাই আগে। আমরা ছোটোবেলায় যে সহজ পাঠের বই পড়তাম, সহজ পাঠের প্রথম পেজে এই বটগাছের ছবিটা আমরা দেখতে পাই। আর এখন বিশ্বভারতীতে মাটি ভরে বাঁধিয়ে দিয়েছি, দেখুন দিদি 3টে ধাপই কিন্তু আছে, তার জন্যই 3 পাহাড় বটগাছ। গাছের গোড়ায় গোড়ায় ছোট্ট ছোট্ট যে সিমেন্টের বেদিগুলো দেখা যাচ্ছে, এই রকম বেদি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় ভিতরে আছে। এই বেদির মধ্যেই মাস্টারমশাইরা বসেন। বাড়ি থেকে বাচ্চারা 2টো করে আসন নিয়ে আসে, একটা আসনে বসে, একটা আসনে বই খাতা রেখে আমাদের শান্তিনিকেতনে ওপেন ক্লাস এইভাবেই হয়। এই জায়গাটার নাম হলো আনন্দ পাঠশালা মিলনায়নী। আনন্দ পাঠশালা মিলনায়নী এ কারণেই বলা হয়, যেসব বাচ্চারা পাঠশালা করে আনন্দ করে। আর মিলনায়নী ছিল রবি ঠাকুরের স্ত্রীর নাম। উনি যখন ছিলেন এখানে, এখানকার দেখলেন বিভিন্ন ক্লাসই আছে, নার্সারি ক্লাসগুলো ছিল না, তখন এখানকার কিছু লোকাল বাচ্চাদের নিয়ে ওনার এই বাড়িতেই নার্সারি ক্লাসটা শুরু করেছিলেন। আর ওই দূরে যে বাগানটা দেখা যাচ্ছে, বাগানটার নাম হলো আম্রকুঞ্জ। আমাদের শান্তিনিকেতনে রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানগুলো করে ওই আম্রকুঞ্জ মাঠে, আমরা ওখান থেকে সরাসরিভাবে টিভি দেখানো হয়। আর আমার বাঁ দিকে যে দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, এটা বিশ্বভারতী হেড অফিস, সেন্ট্রাল অফিস, মানে এখান থেকে পুরো বিশ্বভারতীটা পরিচালনা করা হয়। আমার ডান দিকে 2টো বাড়ি দেখা যাচ্ছে, হিন্দি ভবন আর চীনা ভবন পাশাপাশি। আর ডান দিকে যে অফিস দেখা যাচ্ছে, এটা পোস্টের অফিস।
এখান থেকে আমাদের খাবারগুলো দেওয়া হয়। স্টুডেন্টস অ্যাক্টিভিটি সেন্টার দেখা যাচ্ছে এই বাড়িটাকে 3টে নামে ডাকা হয়, কে বলে রবীন্দ্র ভবন, কে বলে উত্তরায়ণ, কে বলে মিউজিয়াম। তাই রবি ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্রগুলো সব এখানেই আছে। আর আমরা শান্তিনিকেতনের ভিতরে বাড়ি থেকে নামেলটা হারিয়ে ফেলি। এই মিউজিয়ামটার পিছনে রবি ঠাকুরের 5টা বাড়ি আছে, এই বাড়ি 5টা উনি ব্যবহার করেন, একটা গাড়িও আছে। এই মিউজিয়ামটা 70 টাকা করে টিকিট, সকাল 10টা থেকে 1টা, আবার 2টো থেকে 4:30 অবধি। শান্তিনিকেতনের মূল আকর্ষণ হলো উত্তরায়ণ, রবীন্দ্রনাথের বিভিন্ন সময়ের আবাস। উত্তরায়ণে ঢুকেই বন্ধুরা বাঁদিকে পড়বে বিচিত্রা ভবন, এক কথায় রবীন্দ্র মিউজিয়াম। এই গাড়িটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। মিউজিয়াম থেকে বেরিয়ে একে একে পড়বে রবীন্দ্রনাথের তৈরি করা 5টি বাড়ি: উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদীচী। রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য কালজয়ী লেখা এখানেই সৃষ্টি হয়েছে। 2023 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর রবিবার ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে এই শান্তিনিকেতন। ইউনেস্কো তাদের 2023 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কমিটির 45তম অধিবেশনের সিদ্ধান্ত। তো বন্ধুরা, তোমাদের আজকের আমি বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখালাম। তো এখন তো ঢুকতে দিচ্ছে না জানি, আমরা সবাই তোমাদের বললাম, অটোওয়ালা বললো, তো যার জন্য আমরা বাইরে দিয়ে কিন্তু পরিদর্শন করালাম তোমাদের। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও এর পরের ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।